সুপ্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছি আমি ইলিয়াস আহমেদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এবার জানবো এই অঞ্চলের মানুষ দেশের রাজনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি ভাবছেন। চলুন কথা না বাড়িয়ে সাধারণ মানুষের কাতারে গিয়ে তাদের অসাধারণ মতামতগুলো শুনি। জানতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা দেখেছি ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রচার প্রচারণা একেবারেই জমজমাট হয়ে উঠেছে এবং বিশেষ করে নবীন যারা আছেন, নতুন ভোটার যারা আছেন, তারা কিন্তু প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছেন। তারাও কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন যে কেমন প্রার্থীকে বিজয়ের মাধ্যমে তারা এলাকার উন্নয়ন ঘটাতে চান। আমি আপনার কাছে জানতে চাই, এবছর তরুণ ভোটারদের ভোট কোন দিকে পড়বে আপনি বলে মনে করেন? ধন্যবাদ। আপনি জানেন যে জুলাই আগস্টের কিন্তু সূচনাটাই ছিল কোঠা সংস্কার এবং চাকরি কর্মসংস্থানের নিশ্চয়তার বিষয়টি নিয়ে। এই নিশ্চয়তা থেকে কিন্তু কোঠা থেকেই কিন্তু আপনার পরে জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম তারপরেও কিন্তু আমরা এই যে গত ১৫ মাস চলে গেছে। এই ১৫ মাসে কিন্তু আপনার এখনো কিন্তু বলা চলে যে আপনার অনেকগুলো বেকার আরো নতুন করে সৃষ্টি হয়েছে। কোনো কর্মসংস্থান কিন্তু সৃষ্টি হয়নি। তো জুলাই চেতনা যেটা জুলাই অগস্টের যে চেতনা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন বাংলাদেশ, যেখানে আপনার কর্মসংস্থান থাকবে, যেখানে মানুষের অধিকার থাকবে। এইগুলো নিয়েই কিন্তু আপনার জুলাই আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল। কিন্তু আমরা জুলাই অগস্টের পরে কিন্তু আমরা সেই আকাঙ্ক্ষাগুলো কিন্তু পরিপূর্ণতা দেখতে পাচ্ছি না। তো যে দলগুলো এখন নির্বাচনে আসছে, সেই দলগুলোর উচিত হবে যে এই যে তরুণ যারা একটা প্রাণ, একটা দেশের প্রাণ, এই তরুণদের বিশেষ করে আপনাকে যদি বলি, বাংলাদেশে বর্তমান জনসংখ্যা ১৭ কোটি। এই ১৭ কোটি জনসংখ্যার মধ্যে ১,৯৪,০০,০০০ কিন্তু বেকার তরুণ কিন্তু এখনো বাংলাদেশে রয়েছে। যদি রাষ্ট্র তাদেরকে কর্মসংস্থানের সৃষ্টি না করতে পারে, দেশ কিন্তু গভীর সংকটে চলে যাবে। তো আমরা চাই যে সরকার আসুক, যে দলই ক্ষমতায় আসুক, তাদের প্রথম এজেন্ডা হওয়া উচিত এই তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তিনি বলছিলেন যে তরুণদের কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে কিন্তু এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি বিগত সময়ে ছাত্র রাজনীতি করার অপরাধে যারা নির্যাতিত হয়েছেন এবং যারা নানান ভাবে কিন্তু নির্যাতিত হয়েছেন, তারাও কিন্তু এবছর আশায় বুক বেঁধেছেন। অর্থাৎ সামনের নির্বাচনটার দিকে তারাও কিন্তু তাকিয়ে আছেন। আমরা যদি এমন একজন নির্যাতিত ছাত্রনেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই, বিগত সময়ে আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে আসলে আপনাদের প্রত্যাশাটা কি? ধন্যবাদ। আসলে এই ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমাদের বিএনপি দের উপর কি পরিমাণ ফ্যাসিস্ট সরকার নির্যাতন করেছে হাসিনা, তো এটা বাংলাদেশের আপামর জনগণ জানে। আমার মানে বলার অনেক আবেগঘনিত ঘটনা ঘটছে। আমি গুম ছিলাম ৫ দিন। এই পুলিশ লাইনের ইন সার্ভিস রুমে আমাকে ৫ দিন গুম করে রাখা হয়েছিল। আমাকে অনেক টর্চার করছে, কারেন্ট শট দিছে। এসপি সরাসরি নিজেই, মইনুর আহমেদ তিনি ছিল। যাই হোক, আমরা চাই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এই হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। ইনশাল্লাহ আমরা চাবো যে আমাদের নেতা তারেক রহমান দেশে আসবে। আমার গণতন্ত্রের মা অসুস্থ, উনি ইনশাল্লাহ সেরে উঠবে। ইনশাল্লাহ আমার মনে হয় তারেক রহমান এই বেকারত্বর যে একটা বিষয় বললো, এই ব্যাপারে কিন্তু আমাদের ৩১ দফাতে একটা দেওয়াই আছে। তো এটা আমাদের তারেক রহমানের ভাবনার ভিতরেই, যেই কথাটা আমার ইতিমধ্যে একটু আগে বলে গেল। তো আমার মনে হয় এই রাষ্ট্র একজন পরিচালনা করার জন্য নির্ভরযোগ্য মানুষ জিয়া পরিবার, এবং আমার মনে হয় উনি যদি গণতন্ত্র ফিরিয়ে এনে এবং এই দেশ সুন্দরভাবে চালাবে, আমার মনে হয় ধানের শীষ আমার বিজয় হবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে। তিনি বলছিলেন যে নানান নির্যাতনের শিকার হয়ে কিন্তু আজকে এ পর্যন্ত আহ, দল কিন্তু তারা এসেছেন। অর্থাৎ আমরা জানি যে আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিন্তু সামনে রেখে বিভিন্ন এলাকায় দেখেছি যে আমরা একেবারে প্রচার প্রচারণা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। ময়মনসিংহ
4 সদর আসনেও কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে, অর্থাৎ বিএনপি যেমন প্রচার প্রচারণা চালাচ্ছেন তেমন জামায়াতেও কিন্তু তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা যদি একজন বিএনপি নেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই একেবারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু আপনারা ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন, অর্থাৎ আগামী নির্বাচনে অর্থাৎ ভোটারদের ভোট কেন্দ্রে টানতে আসলে আপনাদের প্রতিশ্রুতি কি হবে একটু জানতে চাই। আমি প্রথমে একটু সুযোগ নিতে চাই। আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গভীর সংকটে আছেন, অসুস্থ। আমি দেশবাসী এবং প্রবাস এবং সারা পৃথিবীর মানুষগণের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। ইতিমধ্যেই দেখেছেন যে 17 বছর যদি বলি, বাংলাদেশে কোনো নির্বাচনমুখী কোনো উৎসব ছিল না, ভোটের অধিকার ছিল না। এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এবং গণমানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে আন্দোলন সংগ্রামের রূপরেখা দিয়েছিলেন, পরবর্তীতে সকল শ্রেণী পেশার মানুষ, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত না করতে পারলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং যে যুব সমাজ যে বেকারত্ব বেড়েছে। ইতিমধ্যেই আমি এক সদ্য নাগরিক, সচেতন নাগরিক ভাইয়ের প্রশ্ন শুনলাম, জানতে চাওয়া শুনলাম। আমি মনে করি যে আমরা যে প্রচারণা করছি, আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে হাসিনা পতনের পরে যে একটি উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন হবে, নির্বাচনের জন্য যে আন্দোলন সংগ্রাম এবং আন্তরিকতার সহিত কাজকর্ম, ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমার দল আমাকে ইতিমধ্যেই এই আসন থেকে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। 18 সনে করেছিলাম। আমি এই প্রথম দেখলাম যে যুব সমাজ, ছাত্র সমাজ আমার বাড়ি থেকে অন্তত 5-7 দিন ঘুরে যে আপনার পোস্টার চাই। আমি পোস্টার দিলাম। এখনই পোস্টার দেওয়ার কথা না, কিন্তু পোস্টার আসছে, দিয়েছি। তারা নিজেদের উদ্যোগে তারা লাগিয়েছে। এটাতে প্রমাণ হয় এই দেশের একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পরে একটি স্বাবলম্বী দেশ গঠন করার জন্য যে আমরা সমমনা দলগুলো আছি, যারা রাজনৈতিক গণতান্ত্রিক স্থিতিশীলতা আনতে চাই, তারা কাজ করছে। আমি মনে করি গণতান্ত্রিক সরকার আসলে ইতিমধ্যে ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য জনাব তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। বাস্তবায়নের জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। মানুষের জনমত তৈরি করার জন্য যাচ্ছি এবং জানানোর জন্য যাচ্ছি। সেখানে 31 দফাতে সমস্ত শ্রেণী পেশার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে যে সমস্ত কাজ করা দরকার উনি সব লিপিবদ্ধ করেছেন। আমরা মনে করি গণতান্ত্রিক যে দলগুলো আমরা আছি, নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব জনগণ যদি আমাদেরকে দেয়, সমস্ত যুব সমাজ সহ সমস্ত দেশের উন্নয়নের জন্য কাজ করা সম্ভব হবে বলে আমি মনে করি। বিএনপির এই নেতা বলছিলেন যে আসন্ন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে অর্থাৎ মানুষের যে চাহিদা এবং রাষ্ট্র কাঠামোর যে 31 দফার মেরামতের যে সুযোগ সেটি কিন্তু বাস্তবায়িত হবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আমরা আবারও ফিরছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি ইলিয়াস আহমেদ। চলুন কথা না বাড়িয়ে সাধারণ মানুষের কাতারে গিয়ে তাদের আরো কিছু মূল্যবান মতামত আমরা শুনি। জানতে চাই, প্রতি নির্বাচনের আগেই কিন্তু বিভিন্ন দল তারা প্রতিশ্রুতি করে থাকেন, অর্থাৎ নারীদের উন্নয়নে তারা কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু এবছরও বিভিন্ন দলের প্রধান যারা আছেন তারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা দেখি বারবার সেই প্রতিশ্রুতি দেয়া হয়। আসলে আপনি নারী হিসেবে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটুকু করা হয় জানতে চাই। ধন্যবাদ। আসলে প্রতিশ্রুতির প্রথম দিকে যদি আমি একটু যাই, আপনারা জানেন জাতিসংঘ থেকে 1979 সালে সিডো সনদ গৃহীত হয়েছিল, কিন্তু এই সিডো সনদের যে এখনো বাস্তবায়ন হতে ধারা নম্বর 2 এবং 16 ওইটা কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলুপ, এটা যদি না হয় তাহলে নারী কে? নারী প্রথমত আপনার মা, আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী, আপনার কন্যা সন্তান, আপনার বোন।
তাহলে আপনি ছেলের সাথে যদি নারীর বৈষম্য দূর করতে না পারেন, তাহলে আপনি দেশের উন্নয়ন কিভাবে করবেন? এটা আমরা নারীরা চিন্তা করতে পারি না। তো আমরা চাই যে বৈষম্য দূর করতে হলে নারীর সিডো সনদ নিয়ে আপনারা ভাবুন। যেমন সংরক্ষিত আসন, 50টি আসন, সেটা উন্নীত করার কথা হচ্ছে। আপনারা কেন সেটাকে ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নারীরা আসতে দিচ্ছেন না? আপনারা আওয়াজ তুলুন যে নারীরা আসুক, সে আমার বোন, সে আমার কন্যা সন্তান, তার পৃথিবী আলোকিত হোক, তাকে আপনারা এগিয়ে দেন। তো এটা আমরা চাই। আর নারীর নিরাপত্তা, নারীর নিরাপত্তা যদি আপনারা নিশ্চিত করতে না পারেন, তো পৃথিবী সুন্দর থাকবে না। নারী কলঙ্কিত হলে আপনার ঘর কলঙ্কিত হবে, আপনার সমাজ কলঙ্কিত হবে, আপনার রাষ্ট্র কলঙ্কিত হবে। সুতরাং নারীর সম্মান রক্ষার্থে আপনারা আইনগতভাবে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। তো আমি যে শুরুতেই যে কথাটা বলেছি সিডো সনদ, সেই 2 এবং 16 ধারা যদি বাস্তবায়িত হয়, তাহলে এমনিতেই হয়ে যাবে বৈষম্য বিলোপ। ধন্যবাদ। আমরা দেখেছি বিভিন্ন দলের প্রার্থী যারা আছেন তারা কিন্তু নারীর অধিকার নিশ্চিতের কথা কিন্তু বিভিন্ন সময় বলছেন, এবারও কিন্তু বলছেন। আমরা যদি যুক্ত হতে চাই ময়মনসিংহ 4 সদর আসনের যে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, একটু জানতে চাই, তিনি বলছিলেন যে নারীর অধিকার যদি নিশ্চিত না করা হয় এবং নারী পুরুষের বৈষম্য দূর না করা হলে এই রাষ্ট্র কিন্তু এগোবে না। সেই বিষয়টি কিন্তু আপনারাও প্রতিশ্রুতি দিচ্ছেন। এই বিষয়ে আপনাদের আসলেই শুধু কি প্রতিশ্রুতির মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন, না সেটিও বাস্তবায়ন করা হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে দেখেন, আমাদের ভোটার যদি আমরা ময়মনসিংহ সদর 4-এ ধরে, এখানেও আমাদের নারীদের সংখ্যা বেশি। সেক্ষেত্রে নারীরা যদি আমাদের এই অর্থনীতিতে ভূমিকা না রাখে, তাহলে আমাদের পক্ষে দেশ চালানো সম্ভব না। সামাজিকভাবে আমাদের অর্থনীতি আমরা ভালো করতে পারবো না। ময়মনসিংহের অর্থনীতিতেও যদি নারীরা ভূমিকা না পালন করে, তাহলে আমাদের পক্ষে ময়মনসিংহ সদর সমৃদ্ধ সদর আমরা গঠন করতে পারবো না। সেক্ষেত্রে আমরা নারীদের সমতায় বিশ্বাস করি, নারীদের স্বাধীনতায় বিশ্বাস করি, নারীদের চিন্তা চেতনায় আমরা বিশ্বাস করি। আমরা দেখেন, আমাদের যদি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইসলামী ব্যাংক, এখানে আমাদের নারীরা কাজ করতেছে। ইবনে সিনা হাসপাতালে নারীরা কাজ করতেছে। ইসলামী ব্যাংক হাসপাতালে নারীরা কাজ করতেছে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে নারীরা তাদের সম্মান ইজ্জত নিয়ে কাজ করতেছে। এবং ইভেন নারীদের হয়রানির কথা, হ্যারাসমেন্টের কথা আমরা বিভিন্ন সময় শুনছি, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে যেসব নারীরা কাজ করছে, তাদের সম্মান মর্যাদা নিয়েই তারা কাজ করতেছে। আগামীর দিনে আমরা মনে করি নারী বান্ধব একটা অর্থনীতির ব্যবস্থা আমাদের থাকতে হবে। নারীরা যেন পর্দায় থেকে, শালীন থেকে তারা বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এই জন্য নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে, শিল্প বান্ধব উদ্যোক্তা হিসেবে নারীদেরকে গড়ে তুলতে হবে। বিশেষ করে আমাদের নারীদেরকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের নিরাপত্তা এবং প্রত্যেকটা বিচার, নারীদের প্রতি যে হেনস্থা করা হয়েছে, যে হ্যারাসমেন্ট করা হয়, এই প্রত্যেকটা দৃশ্যমান বিচার যদি আমাদের বাংলাদেশে কার্যকর হয়ে যায়, তাহলে নারীরা অনায়াসেই, যেভাবে আমরা দিনের বেলা নারীরা শান্তিতে চলাফেরা করতে পারি, ঠিক তেমনিভাবে রাতের বেলাও তারা শান্তিতে চলাফেরা করতে পারবে। এই জন্য আমাদের নারীদের চলাফেরা, নারীদের শালীনতা, নারীদের স্বাধীনতা, এইগুলা আমাদের সত্যিকার অর্থে এগুলো আমাদের বাংলাদেশে তাদের এই লালন না করলে আমরা আমাদের এই দেশকে আগানো পারবে না। এই জন্য আমরা মনে করি নারীদেরকে নিয়ে আমাদের দেশের সমৃদ্ধি এবং উন্নতির দিকে আমাদের হাঁটতে হবে। তিনি বলছিলেন যে নারীদেরকে নিয়েই কিন্তু সামনের বাংলাদেশ এগিয়ে যাবে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা বিগত বছরগুলোতে দেখেছি, অর্থাৎ আওয়ামী সরকারের আমলে কিন্তু আমরা দেখেছি ভোট কেন্দ্রে একেবারেই ভোটার উপস্থিতি কম ছিল। আমরা যদি ছোট্ট করে একটু জানতে চাই, এবছর ভোট উৎসব হবে বলা হচ্ছে, ভোটের পরিবেশ কেমন হবে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা ভোটের পরিবেশ আশা করছি ভালো হবে, কারণ উৎসব মুখরভাবে সকলে ভোটাররা আহ, এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনী ক্যাম্পিং কাজে সকল দলই অংশগ্রহণ করছে। আমরা অতীতে দেখেছি 2008-এর পরে 24 পর্যন্ত 3টা নির্বাচনে এই পর্যন্ত যারা 15 বছরের ভোটার হয়েছে তাদের বয়স 35-40-এ দাঁড়াইছে, তারা কোনোদিন ভোট দিতে পারে না। ভোটের উৎসব কি তারা দেখেন নাই, কারণ ভোট কেন্দ্র শূন্য ছিল। এবার আমরা সকলেই, আমরা যে এলাকা যাচ্ছি, যেদিকে যাচ্ছি, বাজার প্রান্তে, গ্রামে, সবখানেই সবাই ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা আশা করি ভোটার উপস্থিতি খুব ভালো থাকবে।
তিনি বলছিলেন যে একেবারেই ভোটের পরিবেশ এবং ভোট উৎসব সেটি কিন্তু হবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। ইতিমধ্যে আমরাও কিন্তু লক্ষ্য করেছি একেবারে বাংলাদেশের জামায়াতে ইসলাম এবং বিএনপির প্রার্থী যারা আছেন তারা কিন্তু মাঠ সরগরম করে রেখেছেন এবং ভোটের যে পরিবেশ সেটি কিন্তু তারা ধরে রেখেছেন এবং সামনে আরো আইন শৃঙ্খলা বাহিনী সহ তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আরো ত্বরান্বিত হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি ছোট করে আরেকজনের কাছ থেকে একটু জানতে চাই, ভোটকে কেন্দ্র করে কোনো হানাহানি মারামারির আশঙ্কা আছে কিনা, এবং আপনি কি মনে করেন যে ভোট কেন্দ্রে বিশেষ করে যুব তরুণ ভোটার যারা আছে তাদের উপস্থিতি কেমন হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে শুরুতেই বলতে চাই, যেহেতু তরুণ নিয়ে কথা বলছেন আপনি, আমরা সবসময় একটা কথা বলে থাকি যে বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের যে গত যে আন্দোলনটা হয়েছিল সেটা কিন্তু শুধু বৈষম্য ছিল না, কোঠা বিরোধী একটা আন্দোলন ছিল। শুরুটা ছিল কোঠা বিরোধী আন্দোলন দিয়ে, এটা একসময় সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। তো আমাদের এটা হওয়ার একটা কারণ হচ্ছে যে সরকারের কাছে যা দাবি দেওয়া ছিল সেটা মেনে নেয়নি, যার কারণে ওই সরকারের পতন হয়েছিল। কিন্তু বর্তমান যে সরকার আসবেন বা যিনি আসেন সেটা যে কোনো দলই ক্ষমতায় আসতে পারে, যার জনপ্রিয়তা বেশি উনি ক্ষমতায় আসবেন। তো আমাদের সকলের চাওয়াটা, যুবদের চাওয়াটা হচ্ছে যে ওনারা যেন যুবদেরকে প্রায়োরিটি দেয়, চাকরির ব্যবস্থা করে, কোটা সংস্কার যেটা ছিল সেটার জন্য ওইখানে না থেকে যায়। কারণ আমরা গত কিছু চাকরি ইন্টারভিউ আমরা দেখেছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, রুমে বসে পরীক্ষা দিচ্ছে। এরপরে অনেক ধরনের আন্দোলন এখনো চলমান রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু কোনো কিছু সমাধান হচ্ছে না। তো আমাদের যুবকদের একটাই চাওয়া যে কোঠা বিরোধী আন্দোলনটা না থাকুক, মেধা আসুক, মেধা দিয়ে এই দেশ চলুক। কারণ মেধা ছাড়া এই দেশ কোনোভাবেই চলা সম্ভব না। আরেকটা বিষয় একটু বলতে চাই আমি একজন যুবক হিসেবে, এখানে অনেক প্রার্থীরা উপস্থিত আছেন, ওনাদের কাছে আমাদের চাওয়া থাকবে যে আহ, মাঠ পর্যায়ে গিয়ে সবার সাথে মেলামেশা করা হোক, এটা একটা চাওয়া আমাদের। কারণ হচ্ছে যে যদি এই রাস্তাঘাট টহল দিয়ে বন্ধ করে মিছিল করা হয়, এটা কিন্তু মানুষ কিন্তু এটাকে মন থেকে মেনে নিতে পারে না। হ্যাঁ, দেখি আমরা এখনো দেখি, যেটা বিগত সরকার আমলে হয়েছিল, যে একটা মিছিল নিয়ে একটা মিছিল রাস্তা ব্লক করে যাচ্ছে, এই মাথা টু ও মাথা যাচ্ছে, সাধারণ জনগণ কিন্তু এতে কষ্ট পাচ্ছে। দিন শেষে সবাই বলে যে আগে যেমন ছিল এখন তেমনই হচ্ছে। তো আমরা চাই, যেহেতু এখানে আমাদের দেশটা নতুন দিকে এগিয়ে যেতে চাচ্ছে, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এবং পরিচ্ছন্নভাবে যেন আমাদের দেশ এগিয়ে যায়, এটা আমাদের চাওয়া। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু এতক্ষণ নানান মানুষের নানান বিষয়ে মতামত শুনছিলাম। সময় হলো আরো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি ইলিয়াস আহমেদ। আমরা এতক্ষণ নির্বাচন বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন মতামত শুনছিলাম। আরো কিছু মানুষের আরো কিছু মতামত শুনতে চাই। চলুন কথা না বাড়িয়ে তাদের মতামতগুলো শুনি। জানতে চাই, নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখি যে আহ, আহ, বিভিন্ন আশঙ্কা থাকে, অর্থাৎ বিগত কয়েকদিন আগেও কিন্তু বিজিবি একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং তারা বলছেন যে বাহিরের দেশ থেকে যেন অস্ত্র কোনোভাবে বাংলাদেশে ঢুকতে না পারে, সেই প্রচেষ্টা কিন্তু, সেই নজরদারি কিন্তু তারা বাড়িয়েছেন। অর্থাৎ আপনারা কি মনে করেন এবারের নির্বাচনটা মূলত কেমন হবে? আমরা যারা সাধারণ মানুষ, আমরা চাচ্ছি এবার একটি উৎসব মুখর, প্রাণবন্ত, সকলের অংশগ্রহণে, সকল দল এবং ভোটার সাধারণ মানুষ সকলের যে একটা উৎসব একটি নির্বাচন হোক। এখন এই দেশের যে পূর্বের যে ইতিহাস, নির্বাচন হলেই আশঙ্কা আপনার থাকে এবং যে সংঘর্ষ হয়, আহত হয়, নিহত হয়, এগুলো সত্য চিত্র। এই চিত্র থেকে এবার বেরিয়ে আসা একান্ত উচিত, না হলে আপনি নতুন বাংলাদেশ কিভাবে উপস্থাপন করবেন? এখন এই যে আশঙ্কা আমাদের মাঝে রয়েছে, তার একটি বড় আশঙ্কা হলো যে আমাদের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেগুলো দিয়ে অবাধে অস্ত্র যাতে না আসে। এই জায়গায় আমাদের যে বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে চরমভাবে, যাতে কোনো এই নির্বাচন উপলক্ষে কোনো অস্ত্র চোরাচালানো বা কেউ যাতে বাংলাদেশের ভিতরে না আনতে পারে। অস্ত্র আনলে এখানে প্রাণহানি ঘটবে। এই যে বিষয়টি বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা ওই বাহিনী সহ যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে একটি সুন্দর, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা সাধারণ নাগরিক সে আশাটুকু করছি। তিনি বলছিলেন যে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যারা প্রার্থী রয়েছেন, যাদের সমর্থক রয়েছেন,
তাদেরকে কিন্তু সতর্ক অবস্থানে থাকতে হবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা যদি আরেকজন প্রার্থী রয়েছেন ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা আসন থেকে, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনয়ন পেয়েছেন, ইতিমধ্যেই প্রচারণা চালাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম এখনো পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় আসেনি, অর্থাৎ আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, আসলেই সেই স্বপ্নটা কি বাস্তবায়ন হবে কিনা, এবং ভোটের পরিবেশ এবং সাধারণ মানুষ বিশেষ করে আপনাদেরকে কিভাবে নিচ্ছে? ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভির দর্শকবৃন্দদেরকে। আসলে 5 তারিখের যে জনতার বিপ্লব হয়েছে, বিপ্লব হওয়ার অন্যতম কারণ ছিল দুর্নীতি বিরোধী অবস্থান, বৈষম্য বিরুদ্ধে অবস্থান। তো আমরা মনে করছি আগামীর বাংলাদেশে যদি দুর্নীতিমুক্ত একটা সৎ নেতৃত্বের বাংলাদেশ তৈরি করতে হয়, এবং যেখানে সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, এরকম একটা বাংলাদেশের জন্য জামাত এবং জামাতের নেতৃবৃন্দ আমরা মনে করছি সবচাইতে পারফেক্ট, সবচাইতে যোগ্য। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে ফুলপুর তারাকান্দা ময়মনসিংহ সদর এই আসনের যেসব নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছে ইতিমধ্যে নির্বাচনের জন্য, আমরা মনে করছি আমরা সৎ এবং আমরা দেশপ্রেমিক এবং আমরা যোগ্য, যাতে যে চাহিদা এখন জনগণের, লক্ষ লক্ষ জনগণের সত্যের প্রতি যে আকর্ষণ, ন্যায়ের প্রতি আকর্ষণ, দুর্নীতির বিরুদ্ধে যে তাদের অবস্থান, এই অবস্থান আমরা মনে করছি আমরাই তাদের এই মনের চাহিদা পূরণ করতে পারবো, এবং তাদের ভালোবাসা এবং সমর্থন নিয়ে আগামী দিনে আমরা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। তিনি বলছিলেন যে সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলাম আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে, সেই বিষয়টি কিন্তু তিনি প্রত্যাশা রাখছিলেন। অর্থাৎ আমরা জানি যে যুব সমাজের আন্দোলনের কারণেই কিন্তু আজকের এই নতুন বাংলাদেশের সামনে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা যে বাংলাদেশের প্রত্যাশা রেখেছিলাম, যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, সেই বাংলাদেশের পথে কি আমরা হাঁটছি কিনা? জি, ধন্যবাদ। আপনি জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলেই নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি। তো এখানে যে মূলত আন্দোলনটা ছিল কোঠার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। তো ওটা হলো যে মূলত চাকরির বাজারটা নিয়ে। বাংলাদেশে লক্ষ কোটি বেকার, কিন্তু কর্মসংস্থান ওই ধরনের নাই। তো বাংলাদেশ সরকারের উচিত হবে এই চাকরি কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি যুবকদেরকে কর্মমুখী শিক্ষা দেওয়া, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যুবকদেরকে ট্রেনিং এর মাধ্যমে তারা যেন নিজেরা ইনকাম করতে পারে এই ব্যবস্থা করা। পাশাপাশি যুবকদেরকে যত ধরনের কর্মমুখী যে শিক্ষা আছে এটার মাধ্যমে যুবকদেরকে প্রশিক্ষিত করা। তো আপনারা জানেন যে ময়মনসিংহে যদিও যুব উন্নয়ন ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, কিন্তু পর্যাপ্ত নয়। সামনে যারা নির্বাচিত হবেন আমার তাদের প্রতি প্রত্যাশা হলো যে এই প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে আরো পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করা, ক্যাপাসিটি বাড়ানো এবং যুবকদেরকে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করা। জি, ধন্যবাদ। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আন্দোলনের কারণেই, অর্থাৎ একটি সরকার স্বৈরা শাসক হওয়ার পেছনের কারণেই কিন্তু সেই আন্দোলন হয়েছে। অর্থাৎ আগামীতে যে সরকার আসবে, অর্থাৎ সেই সরকার কেমন হবে এবং সেই বিষয়টি কি তাদের মাথায় কাজ করবে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ক্ষেত্র, যেটা সাংস্কৃতিক ক্ষেত্র, সেটা হলো যে একটি মানুষ সবার ক্ষেত্রে, সকল শ্রেণী পেশার মানুষ সারাদিন যখন কর্মক্লান্ত হয়ে বাসায় ফেরে, তখন তাদের কিন্তু একটা খেতে খেতেই হোক বা একটা চিত্ত বিনোদনের প্রয়োজন হয়, যেটা আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি যে অপসংস্কৃতির করাল গ্রাস আমাদের এই নিজস্ব যে সংস্কৃতি আছে, আমাদের সুস্থ সংস্কৃতি আছে, সেটাকে গ্রাস করেছে। আরেকটি বিষয় হলো যে যারা সাংস্কৃতিক কর্মী আছে, তারা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা মাঠে নামছি। আমার প্রত্যাশাটা হলো যে আগামী সরকার যারা ক্ষমতায় আসবে, তাদের কাছে যে একটা হলো যে অপসংস্কৃতি বা বিজাতীয় সংস্কৃতি যাতে কোনো মতেই এই বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে গ্রাস করতে না পারে। দ্বিতীয়ত, সাংস্কৃতিক কর্মী যারা রয়েছে তাদের যাতে কোনো দাবি দাওয়া নিয়ে মাঠে ময়দানে আন্দোলনের করতে না হয়, সেই বিষয়গুলো লক্ষ্য করা, এবং সৃজনশীল মানুষদেরকে এবং যারা মানুষকে উৎসাহিত করে, মানুষকে প্রাণবন্ত করে, মানুষকে উজ্জীবিত করে, তাদেরকে যেন সঠিক মূল্যায়নগুলো করা হয়, সেটা প্রত্যাশা থাকে।
তিনি বলছিলেন যারা সৃজনশীল মানুষ রয়েছে তাদেরকে যেন মূল্যায়িত করা হয় সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহের 11টি আসনেই নির্বাচনী প্রচার প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। অর্থাৎ আমরা জানতে চাই এই 11টি আসনেই আসন ছাড়া এই আসনের মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি আসনেই কিন্তু মনোনয়ন নিয়ে কিছুটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং এতে করে নির্বাচন কিছুটা আহ সমস্যা হতে পারে কিনা আপনি কি মনে করেন? মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে যারা কাজ করার কথা তারা যদি দলাদলি করে তাহলে এখানে রাজনৈতিক সমস্যা হবে, পাশাপাশি মানুষের অধিকার বঞ্চিত হবে এইখান থেকে। এখানে শুধু রাষ্ট্র সংস্কার নয়, রাজনৈতিক সংস্কার করতে হবে, পাশাপাশি যাতে নিজেরা দলাদলি কোন্দল করে মানুষকে ভোটের দিক থেকে অনুৎসাহিত করা, সেটি এই কাজ থেকে আমাদের পিছিয়ে আসতে হবে। আমরা আগামীর স্বনির্ভর বাংলাদেশ, মানুষের অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে। হানাহানি মারামারি বাদ দিয়ে তাদেরকে সুষ্ঠু পরিবেশ ভোট অধিকার নিশ্চিত করতে তাদেরকেই কাজ করতে হবে বলে আমি আশা করি। তিনি বলছিলেন যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আগামীর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই বিষয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু কাজ করবেন সেই বিষয়টি তিনি বলছিলেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেশ টিভির জনতার ভাবনায় নানান মানুষের নানান মতামত শুনছিলাম। তবে আজকে যেতে হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আমি ইলিয়াস আহমেদ আবারও হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।